নবনী শুয়ে শুয়ে বই পড়ছে। বই পড়ছে বললে ভুল হবে, বইতে চোখ বুলিয়ে গুনগুন করে গান গাইছে। বাড়িতে এখন কেউ নেই। বাবার সঙ্গে মা ডাক্তারের কাছে গিয়েছে। কাজের খালা বিকেলে আসবে। নিখিলও সেই সকালে বের হয়েছে। রাতের আগে আর বাড়ি ফিরবে না। নবনীর তাই নিজেকে কেমন যেন মুক্ত পাখির মতো মনে হচ্ছে। বই পড়া বাদ দিয়ে সে এ ঘর থেকে ও ঘর ছুটোছুটি করে বেড়ায়। সবগুলো রুমের বারান্দায় থাকা গাছগুলো যত্ন নেয়, পানি দেয়। গাছের সঙ্গে একা একা কথাও বলে, ফুলগুলোতে ঠোঁট ছোঁয়ায়, ঘর গুছায়, ফ্রিজ থেকে এটা সেটা বের করে খায়। কি আনন্দ, কি আনন্দ! এসব করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে সে টেরই পায়নি। আজানের ধ্বনি শুনে হুঁশ ফেরে তার। চটজলদি গোসল করে অজু করে নামাজে দাঁড়িয়ে পড়ে। গোসল শেষেই পেটে এর টানও অনুভব হয়। সকালে হালকা পাতলা নাস্তা করেছিল, কিন্তু এখন পেট ভারী খাবার চাইছে। নবনী যখন শেষ রাকাতে সেজদা দিচ্ছিল তখন বাড়ির কলিং বেলের শব্দ শুনতে পায়, কিন্তু এখন তো নামাজ শেষ করে উঠতে পারবে না। ওদিকে আগন্তুক সমানের কলিং বেল বাজিয়ে যাচ্ছে। নামাজের প্রতি মনোযোগও নষ্ট হচ্ছিল। অন্যদিকে সেই ব্যক্তির ওপর মেজাজও খারাপ হচ্ছিল। বাবা মায়ের কাছে তো এক্সট্রা চাবি আছে, তারা কেউ হলে তো চাবি দিয়ে লক খুলে ভিতরে ঢুকতো। তাহলে এই সময় কে এলো? নিখিল নাকি রুদ্র? নামাজ শেষ করে নবনী দৌড়ে গিয়ে দরজা খুলল। চোখ মুখ লাল করে তাকিয়ে আছে নিখিল। নবনীর কোনো কথা না শুনেই সে একটা থাপ্পড় বসায় নবনীর গালে। নবনী বিস্ময়ে হকচকিয়ে যায়। টলমলে দৃষ্টিতে গালে হাত দিয়ে নিখিলের দিকে তাকিয়ে থাকে। নিখিল চিৎকার করে বলে, এতক্ষণ ধরে কলিং বেল বাজাচ্ছি, কানে শুনতে পাস না নাকি? বয়রা হয়ে গেছিস নাকি মরে গেছিলি? দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে নবনীর গাল বেয়ে। সেদিকে পাত্তা না দিয়ে শব্দ করে দরজা লাগিয়ে নিখিল নিজের ঘরের দিকে পা বাড়ায়। নবনী চোখের পানি মুছে পিছন থেকে বলে ওঠে, মরিনি? মরলে নিশ্চয় জীবিত দেখতেন না। অভদ্রের মতন যে কলিং বেল বাজিয়েছে সেটাও শুনেছি, বয়রা হয়ে যায়নি। এত কিছুর পরও সঙ্গে সঙ্গে গিয়ে দরজা খুলতে পারেনি, কারণ আমি নামাজ পড়ছিলাম। নবনীর কথা শুনে দাঁড়িয়ে পড়েছিল নিখিল। শেষ কথাটা শুনে সে একবার নবনীর মুখের দিকে তাকায়, তবে কোনো কিছু না বলেই দ্রুত পদে নিজের রুমে চলে যায়। নবনী কাঁদতে কাঁদতে রান্নাঘরে গিয়ে খাবার গরম করে টেবিলে রাখে। মা বলে গিয়েছিল নিখিল যদি আসে তাহলে তাকে যেন খাবারগুলো গরম করে দেয়। যদিও তার আসার সম্ভাবনা ছিল না বলেই ধারণা। নবনীর খিদে মরে গেছে। সে না খেয়ে ঘরের দরজা বন্ধ করে বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ল। নিস্তব্ধ রুমে কিছুক্ষণ বাদে বাদে তার ফোপানির আওয়াজ শোনা যাচ্ছে শুধু। সেদিন সন্ধ্যায় রুদ্র এলো বাসায়। খুব কড়া গলায় নাজমা এবং নবনীকে তৈরি থাকতে বললেও সবাই মিলে একসাথে ঢাকা থেকে গ্রামে যাচ্ছে। নাজমা বেগম নাজিমুদ্দিনের দিকে তাকালেন। সেখানে নিখিলও উপস্থিত ছিল। রুদ্র সেটা খেয়াল করে বলল, কোনো সমস্যা আছে কি চাচা? আমার তো কোনো সমস্যা নেই বাবা, সমস্যা তো অন্যদের, আমি সেসব সামলে নেব। রুদ্র বলে নিখিলেরকে জিজ্ঞেস করলো, তোর কোনো আপত্তি আছে? নিখিল এতক্ষণ থমথমে মুখে মাথা নত করে বসে থাকা নবনীর দিকে তাকিয়েছিল। দুপুর থেকে তার ভীষণ গিল্টি ফিল হচ্ছে। এভাবে মেয়েটার গায়ে হাত তোলা ঠিক হয়নি। এমনিতেই ভার্সিটির একটু ঝামেলা হওয়ায় তার মন মেজাজ ভালো ছিল না। তারপর দরজা খুলতে দেরি হলো। সব মিলিয়ে রাগ ঝেড়ে বসেছে নবনীর ওপর। অথচ এতদিনে কিন্তু সে মেয়েটার সাথে একটাও বাক্য বিনিময় করেনি। প্রথম কথা যেগুলো বলল সেগুলো ধমকের সাথে, সঙ্গে গায়ে হাত তুলেছে। রুদ্রর প্রশ্ন শুনে মাথা নাড়িয়ে বলল, না ভাইয়া। গুড, তাহলে তো আর কোনো বাধাই রইল না। আমি আজ রাতেই এখানে থাকব, সকালে একসাথে বের হব। রাতে সবাই খেতে বসলেও নবনী আর রুদ্র খায়নি। রুদ্রর এখন খিদে নেই বলে সে পরে খাবে, কিন্তু নবনী খাবে না অন্য কারণে। একটা চাপা অভিমান তার বুকের উপর চড়ে বসেছে। এই অভিমান দূর না হওয়া অবধি সে কোনো কিছুতেই স্বস্তি পাবে না, হয়তো পুরোপুরি স্বাভাবিকও হতে পারবে না। রাতে প্রায় 11:30 বাজে। নবনী পড়ছিল। পানির তৃষ্ণা পাওয়ায় সে রান্নাঘরে পানি আনতে যায়। এই ছোট প্যাকেট, এদিকে আসো তো। নবনী ফ্রিজ থেকে পানি নিয়ে নিজের রুমে যাচ্ছিল। ডাইনিং রুমে থেকে রুদ্রর ডাক শুনতে পায়। জিজ্ঞেস করে, কি হয়েছে? এদিকে আসতে বলছি। নবনী এগিয়ে যায়। রুদ্র বলে, তুমি কি মাছ কাটতে পারো?
নবনী বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে। রাত 11:30টায় মাছ কাটার কথা জানতে চায় কে? তবুও বিস্ময় লুকিয়ে বলে, পারি। গুড, তার মানে তুমি মাছের কাটাও বাছতে পারো। আমার মাছের কাটা বেছে দাও তো। এবার আর বিস্ময় লুকিয়ে রাখতে পারল না নবনী, সবিস্ময়ে বলে, কি, আমি আপনার মাছের কাটা বেছে দেব? হ্যাঁ, দেবে। এতে অবাক হওয়ার কি আছে? আন্টি জেগে থাকলে আন্টি দিত। ঘুমিয়ে পড়েছে, তাই ডাকতে ইচ্ছে করছে না। আমি পারবো না, আপনি অন্য তরকারি দিয়ে খান। অন্য তরকারি বলতে মুরগি আছে, কিন্তু আমি তো মুরগি খাই না। তাহলে না খেয়ে থাকেন। ভারী আশ্চর্য মেয়ে তো তুমি। মানুষ তো অনাহারীকেও খাবার দিয়ে সাহায্য করে, আর তুমি ক্ষুধার্ত এক বাচ্চাকে না খেয়ে রাখতে চাচ্ছ? নবনী রাগে ফুলছে। রুদ্র তার রাগকে পাত্তা না দিয়ে বলে, এত নাটক করার সময় নেই, আমার খিদে লেগেছে, তাড়াতাড়ি করো। কি হলো, ওভাবে তাকিয়ে আছো কেন? দাও। রাগে গজগজ করতে করতে পানির বোতল টেবিলের ওপর রেখে একটা চেয়ার টেনে বসে নবনী। ইলিশ মাছের টুকরো আলাদা একটি বাটিতে নিয়ে কাটা বেছে বেছে রুদ্রর প্লেটে দিচ্ছে। রুদ্র খেতে খেতে বলে, হাত চালাও, এত স্লো কেন তুমি? এটা আমার হাত, কম্পিউটার না। ছোট প্যাকেট, ছোট হাত। নবনী গম্ভীর হয়ে মাছের কাটা বাচ্ছে। রুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমার গালে কি হয়েছে? নবনী ইতিউতি করতে থাকে। চোখ মুখ বিকৃতি করে বলে, কই কিছু না তো। গাল লাল হয়ে আছে কেন তাহলে? ও, মেকআপ করেছিলাম তাই হয়তো। সাজ আর মারের মধ্যে তফাৎ বুঝি আমি। কে মেরেছে? কেউ না। আমি জিজ্ঞেস করেছি কে মেরেছে? বললাম তো কেউ না। বলবে না? নবনীর কান্না পেয়ে যায়। মা যাতে না বোঝে এজন্য সে মায়ের সামনে খুব একটা যায়নি। যতটুকু দরকার হয়েছে মুখ লুকিয়ে রয়েছে। কিন্তু এখন মায়ের চোখে না পড়লেও রুদ্রর চোখে ঠিকই পড়েছে। সে তো তার কষ্টগুলো দুঃখগুলো কাউকে দেখাতে চায় না, নিজের কাছেই রেখে দিতে চায়। তবে কেন? রুদ্র নবনীর মাথায় হাত রেখে বলে, আচ্ছা বলতে হবে না, তবুও কেঁদো না প্লিজ। এরপর আর কান্না আটকে থাকবে এটাও তো অসম্ভব। নবনী ভীষণ আবেগী। সে অল্পতে যেমন খুশি হয়ে যায়, অল্পতেও কষ্ট পায়। আবার কেউ অল্প একটু আহ্লাদ করলেও তাতে গলে যায়। মুখের কথার চেয়ে চোখের পানি সবার আগে পড়ে। সে অতিরিক্ত রাগে কখনো প্রতিবাদও করতে পারে না। তার আগে চোখে থেকে ঝরঝর করে পানি গড়াতে শুরু করে। রুদ্র চামচ দিয়ে ভাত খাচ্ছিল। চামচটা প্লেটে রেখে নবনীর দিকে ঘুরে বসলো। দুহাত নবনীর বাহু ধরে তাকেও সোজা করে বসালো। তারপর দু হাতে গাল চোখে লেপ্টে থাকা অশ্রু মুছে দিয়ে বলল, অল্পতে কেঁদে ফেলা মেয়েরা অনেক নরম মনের মানুষ হয়, আর এই নরম মানুষগুলোই সবসময় অনেক বেশি কষ্ট পায় জানো। নবনী ফোপাচ্ছে। রুদ্র এবার অসাধ্য সাধন করে ফেলল, নবনীকে বুকের সাথে জড়িয়ে নিল। নবনী কেন জানি রুদ্রর এতটুকু প্রশ্রয়ে কান্না ধীরে ধীরে থেমে গেল। নবনীর কান্না থেমেছে বুঝতে পেরে সে সরিয়ে দিল রুদ্রকে। চামচে করে খাবার নিয়ে নবনীর মুখের সামনে ধরে বলল, হাঁ করো, একদম না করলে কিন্তু শুনবো না আমি। নবনী সত্যি রুদ্রকে বারণ করলো না। সে খাবার মুখে নিল, মাথা নত করে চিবুচ্ছে। সে কেন এই মানুষটাকে এড়িয়ে যেতে চেয়েও পারে না। সে কি তবে রুদ্র নামক স্যাভেজ স্বভাবের ছেলেটার মায়ায় জড়িয়ে যাচ্ছে? এটা তো তার জন্য ঠিক হবে না। রুদ্র মনোযোগ দিয়ে খাবার খাচ্ছিল। সে নিজে খাচ্ছে আর নবনীকেও খাওয়াচ্ছে। সেই সাথে নানান গল্পগুজব আছেই, কিন্তু নবনী সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। এক দৃষ্টিতে রুদ্রর দিকে তাকিয়ে আনমনে কথা বলছে সে। রুদ্র যখন এটা খেয়াল করে তখন ভ্রু কুঁচকে জানতে চায়, কি? নবনী স্মিত হেসে বলে, আল্লাহ ছেলেদের এক অসীম ক্ষমতা দিয়েছেন। এরা প্রতি মুহূর্তে একটা মেয়েকে রাগাতেও পারে, কাঁদাতেও পারে, আবার তৎক্ষণাৎ হাসাতেও পারে। বেলা 11টা নাগাদ গ্রামে পৌঁছেছে সবাই। বাড়িতে একটা হৈহুল্লোড় পড়ে গেছে সবার আগমনে। শুধু নাজমা আর নবনীর উপস্থিতি কারোর পছন্দ হলো না। ভেতরে যাওয়ার পর দাদি নাজিমুদ্দিনকে আড়ালে নিয়ে গিয়ে চাপা স্বরে বলল, ও করে বাড়িতে আনছোস কেন? ওদের রেখে আসবো নাকি? ওরা তো বাইরের কেউ না।
দাদির কাছে উত্তরটি ভালো লাগলো না। সে মুখ ঝামটা মেরে সেখান থেকে চলে গেল। নবনী, রুদ্রর ছোট বোন মেহেনুর আর কুসুম এসে উঠেছে ফুফাতো বোন রিয়া আর সিয়ার ঘরে। ফুপু মারা যাওয়ার পর থেকে মেয়ে দুটোকে নিয়ে ফুপু বাবার বাড়িতেই আছেন, আর ছেলে সিয়াম ঢাকা হলে থেকে পড়ছে। ইলিয়াস উদ্দিনরা 3 ভাই 1 বোন। ইলিয়াস উদ্দিনই সবার বড়, তারপর নাজিম উদ্দিন, পরে সেলিম উদ্দিন আর ছোট বোন পারভিন। সেলিম উদ্দিন চাকরি সূত্রে স্ত্রী আর ছেলেকে নিয়ে কুষ্টিয়া থাকেন। তারা এখনও এসে পৌঁছয়নি। নবনী, মেহেনুর ও কুসুম ফ্রেশ হয়ে খাটের উপর বসে আছে। রিয়া আর সিয়া এসে তাদের নাস্তা পানি দিয়ে যায়। নবনী এতক্ষণে খেয়াল করেনি দুজনে দেখতে প্রায় একরকম। সে দ্বিধান্বিত দৃষ্টিতে তাকিয়ে দেখে মেহেনুর হেসে বলে, আপুই তুমি কি কনফিউজ হয়ে গেছো ওদের দেখে? নবনীর দিকে তাকিয়ে কুসুম হাসলো, বলল, তাই তো মনে হচ্ছে, ওদের দেখে একদম একরকম লাগে। নবনী বলল। এতে মেহেনুর হেসে বলল, কারণ ওরা যমজ। নবনী হাসলো, বলল, এই জন্যই তো বলি এত মিল কেন? রিয়া তখন চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলে, আমাদের খুবই সহজে কেউ আলাদা করতে পারে না জানো। মেহেনুরও আগে পারতো না, তাই না বল? মেহেনুর ঠোঁট বাঁকালো। মূলত রিয়া, সিয়া আর মেহেনুর সমবয়সী। ওরা তিনজনে এবার ক্লাস 9-এ পড়ে। কুসুম পড়ে ইন্টার সেকেন্ড ইয়ারে। খুব অল্প সময়ে নবনীর সাথে ওদের সখ্য ভাব গড়ে ওঠে। 5 জনে একসাথে বসে হাসি ঠাট্টা গল্পগুজব করছে। রুদ্র আর নিখিল হাত পা ছড়িয়ে শুয়ে পড়েছে ওদের জন্য বরাদ্দকৃত রুমটিতে। দুজনকেই বেশ ক্লান্ত লাগছে। রুমে তখন ঝড়ের বেগে প্রবেশ করে ছোট চাচার ছেলে আদিব। লাফিয়ে গিয়ে দুজনের মাঝখানে শুয়ে পড়ে। নিখিল ভয় পেয়ে বলে ওঠে, কিরে বেটা, এভাবে কেউ আসে? আদিব ক্লান্ত স্বরে বলে, ধুর, কথা বলিস না, ভালো লাগছে না, মাথা ঘুরাচ্ছে। মাথা ঘুরাচ্ছে? বমি বমিও পাচ্ছে নাকি? সুসংবাদ পাবো মনে হচ্ছে। রুদ্রর এই কথা শুনে নিখিল হাসলেও আদিব মুখটা গম্ভীর করে ফেলে। গাল ফুলিয়ে বলে, এটা কোনো কথা বললা ভাইয়া? আমার কি দোষ? তোর কথার ধরনে আমার এটাই মনে হলো। তুমি সুযোগ পেলেই আমাকে পচাও। নিখিল বলল, তোকে একা না, সুযোগ পেলে ভাইয়া আমাকেও পচাই। রুদ্র ওদের থামিয়ে বলল, গল্প পরে করা যাবে। আদিব, তুই আগে গিয়ে ফ্রেশ হয়ে আয় যা, শরীর থেকে ঘামের দুর্গন্ধ আসছে। যাচ্ছি বলে শোয়া থেকে উঠে গেল আদিব। ব্যাগ থেকে জামা কাপড় বের করতে করতে জিজ্ঞেস করলো, ফুপুর বাদর ছেলেটা আসেনি? নিখিল পাশ ফিরে শুয়ে বলল, ওর এক্সাম আছে, তাই আমাদের সাথে আসেনি, রাতের ট্রেনে আসবে, নয়তো কাল সকালে। রুদ্র উঠে বাইরে চলে যায়। শুয়ে বসে থাকলে চলবে না, সে বংশের বড় ছেলে, সব কাজে তাকে আগে থাকতে হবে। সে বিরাট উঠানের মাঝখানে দাঁড়িয়ে হাত পা ছুঁড়ে আলস্য ভাঙল। ছাদ থেকে তখন এক ঝাঁক নারীর হাসির শব্দ শুনে ভ্রু কুঁচকে উপরে তাকায়। দাদার বাড়িটি দোতলা ফাউন্ডেশন করা হলেও রুম সব একতলাতেই, পাশাপাশি দুটো বিল্ডিং। ছাদে শুধু চিলেকোঠার রুম ছাড়া বাকি কোনো ঘর নেই, গাছগাছালি দিয়ে ভর্তি। রুদ্র দেখল নবনী সিয়ার কথা শুনে হাসতে হাসতে গড়িয়ে পড়ার মতো অবস্থা। সে যেভাবে বেসামাল হয়ে হাসছে তাতে মনে হচ্ছে রেলিং থাকা সত্ত্বেও এই মেয়ে যখন তখন নিচে পড়ে যেতে পারে। রুদ্র জোরে ধমকে উঠল, এই তোরা ছাদে কি শুরু করেছিস? এত হাহা হিহি কিসের? ধমক খেয়ে সবার হাসি থেমে গেল। কাচুমাচু মুখ করে এক একজন দাঁড়িয়ে আছে। রুদ্র ফের ধমকে উঠল, এখনো দাঁড়িয়ে আছিস কেন? সব কটা ছাদ থেকে নাম বলছি, এক্ষুনি নাম। সবাই দৌড় দেয় তখনই ছাদ থেকে নামার জন্য। রুদ্র তখন আবার বাড়ির ভেতরে যায়। সব কটাকে ইচ্ছা মতো বকুনি দেওয়া না পর্যন্ত স্বস্তি পাবে না। ওরা সিঁড়ি বেয়ে দৌড়াদৌড়ি করে নামার সময় আসার পথে নবনী আদিবের সঙ্গে ধাক্কা খায়। বেচারা আদিব হঠাৎ সবার আগমনে আর একটা ধাক্কা খেয়ে টাল সামলাতে না পেরে পড়তে পড়তে পর্দা ধরে যেন বেঁচে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে সে নবনীর দিকে তাকিয়ে থেমে যায়। নবনী মুখটা অপরাধীর মতো করে বলে,
আমি সরি, খেয়াল করিনি। পর্দা ছেড়ে স্মার্ট হওয়ার চেষ্টা করলো আদিব। শার্টের কলার একটু পেছনের দিকে ঠেলে দিয়ে বলল, না না, সরি বলতে হবে না। ঠিক আছে ঠিক আছে। নবনী সৌজন্যমূলক হেসে সিয়ার রুমে ঢুকে গেল। আদিব ব্যাককালের মতো হাসতে হাসতে এখনও সেদিকে তাকিয়ে আছে। সেটা রুদ্র দেখেছে, কিন্তু তার কাছে মোটেও এসব ভালো লাগেনি। সে গিয়ে আদিবের কান ধরে বলে, ভ্যাবলার মতো কি দেখছিস ওইদিকে? আদিব ঝেড়ে কেশে বলে, কই কিছু না তো। আমি দেখলাম তো সব। আদিব কান ছাড়িয়ে নিয়ে বলল, ও দেখেছো, ওই মেয়েটা কে ভাইয়া? তোর বোন। আদিব ভ্যাবাচাকা খেয়ে যায়। বলেই রুদ্র বেরিয়ে যাচ্ছিল বাইরে। সেও পিছু পিছু গিয়ে জিজ্ঞেস করে, কিন্তু কেমন বোন? মেজো চাচার মেয়ে। ও আচ্ছা, যে দ্বিতীয় বিয়ে করলো শুনলাম তার মেয়ে। হুম, তাহলে তো সমস্যা নেই, সম্পর্কে চাচাতো বোন হয়। রুদ্র চোখ পাকিয়ে বলল, মতলবটা কি তোর? কোনো বাজে মতলব নেই ভাইয়া, সত্যি বলছি। আচ্ছা ওর নামটা কি? রুদ্র একবার সরু চোখে ওর দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলে, নবনী। আগামীকাল দাদার মৃত্যুবার্ষিকী, রান্নাবান্নার জোগাড় সব আজকেই করে রাখছে। রাতে রাতের দিকে রুদ্রর মামা শমশের আজগর এলেন গ্রামে। তাকে দেখে রুদ্র এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল। কুশলাদি বিনিময় করে জিজ্ঞেস করল, একা এসেছো কেন অজগর মামা? আহা, অজগর না, আজগর। মামি আর রাফিদদের আননি কেন? ছোট ছেলেটার জ্বর, বড় ছেলেটার পরীক্ষা, এই অবস্থায় ওদের আর আনি কি করে বল? আবার ওদের একাও রেখে আসতে পারবো না, তাই তোর মামি থেকে গেল। একবার ভেবেছিলাম আমিও আসবো না, কিন্তু না এসেও তো উপায় নেই। তোর মা তো পরে আমায় ছেঁচবে। এসেছো ভালো করেছো। তুমি না এলে কি কোনো অনুষ্ঠানের আয়োজন জমে? হোক সেটা মৃত্যুবার্ষিকী কিংবা জন্মদিন। শমশের মামা এ কথায় খুশি হয়ে রুদ্রর পিঠে চাপড় দিলেন। রাতের খাওয়া দাওয়া শেষ করে তিনি নিখিল, রুদ্র আর আদিবের সঙ্গে এক রুমে ঘুমালেন। কাল আবার সকাল সকাল উঠতে হবে। গ্রামে ঘুম ভাঙার জন্য কৃত্রিম অ্যালার্মের প্রয়োজন নেই। মোরগ মুরগির ডাকে সবার ঘুম ভেঙে যায়। তবে আজকে সবাই ফজরের আজানেই উঠে পড়েছে। যার যা কাজ সেই কাজেই সবাই লেগে পড়েছে। নাজমার সাথে ছোট চাচির একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। দুজনের বয়স কাছাকাছি হওয়ায় এটা সম্ভব হয়েছে। একসাথে কাজ করতে করতে দুজন নিজেদের অতীত, ছোটবেলা জীবনের অনেক গল্পগুজব করলেন। পারভিন বেগম প্লেট ভরে পরোটা আর ডিম ভাজি নিয়ে এসেছে। তারা দিয়ে বলল, সবাইকে খেয়ে নাও তো ভাবিরা, কাজ পরে করো। নাজমা আলাদা প্লেট এগিয়ে দিয়ে বলল, ভাইজান বলল আপনি নাকি হাঁসের ডিম খান না, তাই আপনার জন্য মুরগির ডিম ভেজে এনেছি। মুরগির ডিম তো খান ভাবি। নাজমা বেগমের কি যে ভালো লাগলো এ কথা শুনে, খুশিতে তার চোখে অশ্রু চলে আসে। সে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠানে রান্নাবান্না শেষ, সবাই খেতে বসেছে। বাড়ির ছেলেরা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। কোথাও যেন কোনো ত্রুটি না থাকে সেদিকে কড়া নজর রাখার চেষ্টা করছে। যারা দাওয়াতে আসেনি তাদের বাড়িতে খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে। পুরো গ্রামে খিচুড়ি বিলিয়েছে সবাই। এসব করতে গিয়ে রুদ্র, নিখিল আর আদিবের এখনও খাওয়া হয়নি। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে সবেমাত্র খেতে বসেছে ওরা, তখনই পারভিন বেগমের চিৎকারের শব্দ শুনতে পায়। তড়িঘড়ি করে খাবার রেখে বাইরে বেরিয়ে এসেছে সবাই। সিয়াম এসেছে ঢাকা থেকে, সঙ্গে একটা মেয়ে, মাথায় বড় ঘোমটা দেওয়া। পারভিনের আহাজারি শুনে বোঝা গেল সিয়াম মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছে। পারভিন উঠানে বসে কাঁদছেন আর বলছেন, একটা মাত্র ছেলে তুই আমার, তুই কিভাবে পারলি আমাদের না জানিয়ে বিয়ে করে ফেলতে? একটা বার কি তোর আমার কথা মনে পড়ল না? নাজমা আর ছোট চাচি শত চেষ্টা করেও পারভিনকে শান্ত করতে পারছেন না। সিয়াম বিয়ে করে বউ এনেছে এই খবরটা মুহূর্তেই গ্রামে রটে গেল। দলে দলে গ্রামবাসীরা মজা দেখতে চলে এসেছে। কি হয় এখন সেটাই দেখার আগ্রহ সবার চোখে মুখে। ইলিয়াস উদ্দিন নতুন বউকে ঘরে তুলতে বললেন। গ্রামবাসীদের বললেন যার যার বাসায় চলে যেতে। বাড়ির ভেতর সবাই একসাথে জটলা বেঁধে দাঁড়িয়ে আছে। পারভিন বেগম একটা চেয়ারে বসে তখনও আঁচলে মুখ চেপে চোখ মুখ মুছে যাচ্ছেন। ইলিয়াস সিয়ামকে জিজ্ঞেস করলেন, তোদের সম্পর্ক কতদিনের? সিয়াম নত মুখে উত্তর দিল,
3 বছর। এখনও তো মাস্টার্সই শেষ করতে পারলি না, পালিয়ে বিয়ে করতে গেলি কেন? আর বিয়ে যখন করবি তখন আমাদের জানালি না কেন? আমার মতো বেকার কোনো ছেলের হাতে মেয়েকে তুলে দেবে না, তাই পালিয়ে বিয়ে করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। তিনি এবার মেয়ের দিকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? সুস্মিতা। পরিচয় কিভাবে? আমরা একই ভার্সিটিতে পড়ি। তুমিও মাস্টার্সে? না, অনার্স সেকেন্ড ইয়ারে। তোমার বাসার কারোর নাম্বার মুখস্থ আছে? কল দাও তাদের, আসতে বলো। সুস্মিতা ভয় পেয়ে তাকায়। ইলিয়াস উদ্দিন বলেন, ভয়ের কিছু নেই, বিয়ে যখন করেই ফেলেছো তখন তো আর কিছু করার নেই। তোমার পরিবারকে জানানো দরকার, তারাও তো তোমায় নিয়ে দুশ্চিন্তা করছে। আমাদের বংশে আমার ছেলের পরই সিয়াম বড়, এরপর নিখিল আর আদিব। ওদের কারোর বিয়ে হয়নি, বংশে সিয়ামেরই প্রথম বিয়ে। কেন, কোনো না কোনো অনুষ্ঠান তো করা দরকার। মিতা বাসায় কল করলেও কথা বলতে ভয় পাচ্ছিল। এটা বুঝতে পেরে ইলিয়াস উদ্দিন নিজেই সুস্মিতার বাবার সাথে ফোনে কথা বললেন। প্রথম অবস্থায় সুস্মিতার বাবা একটু রাগারাগি করলেও পরে গ্রামে আসার জন্য রাজি হলেন। ফোন রেখে ইলিয়াস উদ্দিন বোনকে বোঝালেন, যা হওয়ার তা হয়ে গিয়েছে। ভাইদের ওপর পারভিনের আস্থা আছে, তাই তিনি আর কোনো উচ্চবাচ্য করেননি। ইলিয়াস মেয়েকে ডেকে বললেন, সুস্মিতাকে তোমাদের ঘরে নিয়ে যাও। কুসুম আর সুস্মিতার পিছু পিছু নবনী, মেহিনুর, রিয়াসিয়া গেল। নতুন ভাবিকে তাদের দারুণ পছন্দ হয়েছে। কি মিষ্টি চেহারা, একদম পুতুলের মতো দেখতে। ভাইয়ের পছন্দ আছে বলতে হবে। নবনী শুধু সবিস্ময়ে তাকিয়েছিল সুস্মিতার দিকে, মনে মনে ভাবছিল ওর সাহসের কথা। ভালোবাসলে বুঝি মানুষ সব কিছু করতে পারে। সুস্মিতার পরিবার যখন বাড়িতে এসে পৌঁছালো তখন রাত 10টা বাজে। তারা রেগে মেগে এলেও বাড়ির মানুষজন আর তাদের ব্যবহারে রাগ গলে পানি হয়ে গেছে। উপরন্তু সিয়ামকে তাদের ভীষণ পছন্দ হয়েছে। ইলিয়াস উদ্দিন তাদের আশ্বস্ত করে বলেছেন, সিয়ামকে আমি চাকরির ব্যবস্থা করে দেব, আপনি শুধু মন থেকে ওদের বিয়েটা মেনে নিন। তারা দ্বিমত করেননি। একবার বিয়ে হয়ে গেলে তো কিছু করার থাকে না। সবাই মিলে একসাথে বসে আলাপ আলোচনা করে ঠিক করলেন, সবাই যখন দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামে আছে তখন সবাই উপস্থিত থাকতেই বিয়ের এটা হয়ে যাক। দিনক্ষণ সব আলোচনার মাধ্যমে করা হলো। মেয়ে পক্ষের কোনো অনুষ্ঠান করতে হবে না, তারা গিয়ে শুধু মেয়ে নিয়ে আসবে। বৌভাতের অনুষ্ঠান বড় করে গ্রামে করা হবে। মেয়ের বাবা দ্বিমত প্রকাশ করলেন, আমার একমাত্র মেয়ে সুস্মিতা, ওর বিয়েতে আমি অনুষ্ঠান করেই দেব। যেভাবেই হোক একদিনের মধ্যে আমি সব কিছু আয়োজন করব। আপনারা সবাই মিলে যাবেন মেয়েকে আনতে। যেখানে মেয়ের পরিবারই কোনো আপত্তি করছে না, সেখানে ছেলের পরিবারেরও আপত্তি করার কারণ নেই। পরদিন খুব সকালে সুস্মিতাকে নিয়ে ঢাকায় ফিরে গেল ওর পরিবার।